টের হঠাৎ করে ঘুম ভাঙতে নিজেকে খুব সুন্দর একটা রুমে আবিষ্কার করলো। হঠাৎ করে তার গতকাল রাতের কথা মনে পড়ে গেল। দুইজন মুখোশধারী লোক তার মুখ চেপে ধরে তাকে কিডন্যাপ করে নিয়ে আসছিল। রুমালে কিছু একটা থাকায় তে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। এরপর তার আর কিছুই মনে নেই। তে হঠাৎ করে অনেক চিল্লাচিল্লি শুরু করে দিল, আমি বাড়ি যাব, আপনারা কারা, কেনই বা আমাকে এখানে ধরে নিয়ে এসেছেন, ছাড়েন বলছে, আমাকে যেতে দিন আমার বাসায়। তে চিৎকার করছিল। হঠাৎ তখনই দরজা খুলে দেওয়া হয় বাহির থেকে। যা দেখে ভয়ে তে 4 কদম পিছিয়ে যায়। কালকের মতো কালো পোশাক পরা দুইজন প্রথমে রুমে ঢুকে, আর তারপর তাদের দুইজনের পেছন থেকে একটা হ্যান্ডসাম ছেলে রুমের মধ্যে প্রবেশ করে। এতটাই সুদর্শন যাকে দেখলে যে কোনো মেয়ে প্রেমে পড়তে বাধ্য। কিন্তু এত সুন্দর চেহারার পেছনে লুকিয়ে থাকা আসল রূপটা যে কতটা ভয়ঙ্কর তা কেউ কখনো আন্দাজও করতে পারে না। তে যখনই সেই হ্যান্ডসাম ছেলেকে রেগে কিছু বলতে যাবে, তখনই সেই হ্যান্ডসাম তের হাত শক্ত করে ধরে তাকে নিজের কাছে টেনে নিয়ে এসে ডিপলিভাবে বলে, আমি এত নয়েজ লাইক করি না বেবি গার্ল, নেক্সট টাইম যেন এমন চার না হয়, মাইন্ড ইট। তে তখন ছেলেটার কথায় ভয় পেয়ে গেল আর বলল, আপনার মাথায় কি সমস্যা নাকি? আমাকে এখানে কেন বন্দি করে রেখেছেন? আমি তো আপনাকে চিনিও না। আমি বাড়ি যাব। আর এটা কোথায়? আমাকে কোথায় নিয়ে গেছেন বলেন? জাংকুক তখন ধমক দিয়ে বলল, উফ স্টপ, আমার এত কথা শুনতে ভালো লাগে না, তাই চুপ থাকাতেই তোমার মঙ্গল। আর লিসেন, তুমি তোমার বাড়ির নাম ভুলে যাও, আর কখনো যাওয়া হবে না তোমার সেই বাড়িতে। বাকিটা আমি পরে ভেবে দেখব। আপাতত পাখিকে কিছুদিন খাঁচায় পুরে পোষ তো মানাতেই হবে। তে তখন কিছুটা সাহস নিয়ে বলল, দেখুন, আমার নাম হচ্ছে তে, আর আমাকে আপনি চেনেন না। আমি আমার বাড়ি যাব, আপনি এই কথা মাথায় ঢুকিয়ে রাখেন। জাংকুক তখন একটা রহস্যময় হাসি দিয়ে বলল, চিনতেই তো চাই তোমাকে বেবি গার্ল। এই সব কথা বলে জাংকুক যখনই তার লোকদের নিয়ে রুম থেকে বের হবে, তার আগেই তে জাংকুকের এক লোককে ধাক্কা দিয়ে রুম থেকে বাইরে বের হতে নিলেই জাংকুক তাড়াতাড়ি করে তের হাত ধরে ফেলে আর বলে, অনেকবার বেড়ে গিয়েছে তোমার, তাই না? এই মাফিয়ার হাত থেকে কেউ কখনো পালাতে পারে নাই, তাহলে তুমি কি করে পালাবে বেবি গার্ল? খুব সাহস হয়েছে, তোমার সাহস আমি কমাচ্ছি, দাঁড়াও। এই কথা বলে জাংকুক থেকে ছুঁড়ে বিছানায় ফেলে দিল। জাংকুক তখন গার্ডদের ইশারা করতে গার্ডগুলা ইশারা পাওয়া মাত্র টের কাছে এগোতে লাগলো। তে বিপদের আশঙ্কা টের পেয়ে জাংকুকের কাছে ক্ষমা চাইতে শুরু করলো, কিন্তু অনেকটাই লেট হয়ে গিয়েছে। মুহূর্তে একজন গার্ড টের এক পা শক্ত করে ধরে ফেললো এবং অন্যজন টের হাত। টের দু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। নিজেকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু দুজন পুরুষ মানুষের শক্তির সঙ্গে একটা মেয়ে পেরে উঠতে কোনোভাবেই পারে না। বারবার সে জাংকুকের কাছে ক্ষমা চাইছিল, কিন্তু জাংকুক এসব কথা না শুনে আবারও তেকে ঘুমের ইনজেকশন পুশ করে দেয়। জাংকুক তখন ডেভিল একটা স্মাইল দিয়ে বলতে লাগলো, বেবি গার্ল, তোমার সাহস কত বড়! তুমি আমার সামনে থেকে পালানোর চেষ্টা করেছো, এত বড় দুঃসাহস দেখিয়েছো, তার জন্য তোমাকে শাস্তি তো পেতেই হবে। এবার শান্ত বাচ্চার মতো ঘুমিয়ে থাকো। ভেবেছিলাম তোমাকে খাবার দেব, কিন্তু তুমি যা বেয়াদবি করেছো তাতে। কথাটা শেষ না করে জাংকুক তার লোকদের রুম লক করে বের হয়ে যেতে বলল। রাতে যখন তের ঘুম ভাঙলো, তখন সে চোখ মেলে সামনে সোফায় জাংকুককে একটা বই হাতে দেখতে পেল। জাংকুকের চোখ তের দিকে যেতেই সে তের কাছে আসে আর বলে, জান, ক্ষুধা পেয়েছে নিশ্চয়ই, তাই না? ওকে বেবি গার্ল, আমি খাবার উপরে পাঠাতে বলছি। তে আর না করে না, কারণ কাল থেকে একটা দানাও পেটে পড়েনি তার। এরপর খাওয়া শেষ করে জাংকুক তেকে বলল, তোমার জন্য একটা আলাদা রুম ডিজাইন করা হয়েছে, যেখানে তোমার জন্য সব কাপড়, জুতা, কসমেটিক্স স্টক করে রাখা হয়েছে। ডোন্ট ওয়ারি বেবি গার্ল, কোনো পেন হবে না তোমার। তে তখন মুখ ভেঙচি কেটে বলল, আপনার থেকে বড় পেন আবার কি হতে পারে? আই জাস্ট হেট ইউ। আপনি জানেন আমার ফ্যামিলি মেম্বার আমার জন্য কতটাই না টেনশন করছে। জাংকুক তখন রেগে বলল, আবার শুরু হয়ে গিয়েছে তোমার, আমার মেজাজ খারাপ করো না প্লিজ। শোনো, আমি এখানে এসেছি তোমাকে একটা কথা বলার জন্য।
তুমি প্রিপারেশন নাও বিয়ের। 1 সপ্তাহের মধ্যে আমাদের বিয়ে হবে। আমার বাবা মা সুইজারল্যান্ডে গিয়েছে, তাই 1 সপ্তাহ সুযোগ পেয়েছো তুমি। তা না হলে এই মুহূর্তেই তোমার বিয়েটা হয়ে যেত। যাক, সময় যখন পেয়েছো নিজেকে তৈরি করো আর আমাকে ভালোবাসো, জাস্ট এটাই যথেষ্ট। তে তখন বলল, আরে কি বলছেন আপনি এগুলো? একে তো চিনি না আপনাকে, তার উপর জোর করে আমাকে বিদেশে নিয়ে এসেছেন, এখন আবার বলছেন 1 সপ্তাহের মধ্যে আমার বিয়ে। আপনি কি আমার অভিভাবক নাকি যে যা বলবেন আমাকে তাই শুনতে হবে? জাঙ্কুক তখন একদম তের কাছে আসলো আর বলল, বিকজ আই অ্যাম ইউর এভরিথিং, মাইন্ড ইট। এই কথা বলেই তের কপালে চুমো দিয়ে জাঙ্কুক রুম থেকে চলে গেল। আবারও রুমে বন্দি, অনেক কান্না পাচ্ছে তার, কিন্তু কান্না করতে করতে এখন তো চোখের পানিও ফুরিয়ে গেছে। তে তখন মনে মনে ভাবলো, যে করেই হোক না কেন আমার এখান থেকে পালাতেই হবে। আমি এই জাঙ্কুককে কখনোই ভালোবাসতে পারবো না, কারণ আমার পরিবার, আমার ভালোবাসা, আমার কাই সব তো বাংলাদেশে পড়ে আছে। এসব বলেই তে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠেই তে অনেক শকড হয়ে গেল, কারণ জাঙ্কুক তার পাশে ঘুমিয়ে আছে। সব থেকে বড় বিষয় হচ্ছে তে জাঙ্কুকের বুকে, সে জাঙ্কুকের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিল। হঠাৎ জাঙ্কুকের ঘুম ভেঙে যায়, যা দেখে তে তাড়াতাড়ি করে আবারও ঘুমের নাটক করা শুরু করে দিল। কিন্তু জাঙ্কুক আগে থেকে সব কিছু বুঝতে পেরে গিয়েছিল, তাই সে কোনো কথা না বলে নিজের ঠোঁট তের ঠোঁটে ডুবিয়ে দিল। তে নিজের প্রাণপণ শক্তি দিয়ে জাঙ্কুককে নিজের কাছ থেকে সরানোর চেষ্টা করেও ব্যর্থ হলো। এমনিতেই বরবর 2টা ইঞ্জেকশনের পেন এখনও কমেনি তার। 15 মিনিট পর জাঙ্কুক তেকে ছেড়ে দিল, আর তখনই তে জাঙ্কুকের থেকে দূরে সরে গিয়ে বলল, আপনি ইচ্ছি এত নোংরা, দূরে থাকবেন আমার থেকে, আপনার মতো আমি এত নোংরা নই। এসব শুনে জাঙ্কুকের গা আবারও রাগে গরম হয়ে গেল। সে রাগী গলায় তেকে বলল, জাস্ট ওয়েট, তোমার শরীরের প্রতিটি ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকার রহস্য আমি উন্মোচন করব, তুমি শুধুই আমার দেখে নিও। এই বলেই জাঙ্কুক ওয়াশরুমে চলে গেল। এদিকে আবারও তে নীরব কান্না শুরু হয়ে গেল। সময় চলে যাচ্ছে, বিয়ের দিন ঘনিয়ে আসছে, এখনই সব অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গিয়েছে। তাই তে ঠিক করে সে আর কান্না না করে এমন একটা প্ল্যান বের করবে যাতে করে এখান থেকে বের হওয়া যায় যে কোনো মূল্যে। কিছুক্ষণ পর ব্রেকফাস্ট করার পর থেকে নিচে আসতে বলা হলো। সেও কোনো কথা না বলে নিচে এসে পড়লো। জাঙ্কুকের কথা মতো সবটা খেয়েও নিল, কিন্তু সন্দেহ তো জাঙ্কুকের তখনই জাগলো যখন তার প্রতিটি কথাতে অক্ষরে অক্ষরে পালন করছিল। কিন্তু তবুও জাঙ্কুক হ্যাপি ছিল যে তে এখন তার সব কথাই শুনছে, আর তাই জাঙ্কুক থেকে আর কিছুই বলে না। রাতে জাঙ্কুক বাড়ি ফিরলে দেখতে পেল তে আর কান্না করছে না। জাঙ্কুক যখনই তেকে জিজ্ঞেস করতে যাবে খাওয়ার কথা, তখনই তে জাঙ্কুককে বলে উঠল, জাঙ্কুক আপনাকে কিছু বলার ছিল আমার। জাঙ্কুক তখন বলল, শিওর বেবি গার্ল, বলো কি বলবে। জাঙ্কুকের মুখে বারবার বেবি গার্ল কথাটা শুনে তের শরীর যেন রাগে জ্বলে যাচ্ছে, কিন্তু কিছুই করার নেই। এখান থেকে পালাতে হলে তো জাঙ্কুক আর তার সব কথা তাকে সহ্য করতেই হবে। তে তখন আর দেরি না করে জাঙ্কুককে বলল, আমি ভাগ্যকে মেনে নিয়েছি জাঙ্কুক, আমি রাজি বিয়েতে। জাঙ্কুকের একটু খটকা লাগে, বাট সে এতটা কেয়ার করে না তের কথা, আর বলে, তে আমি চাই তোমাকে সারা জীবনের মতো নিজে করে নিতে। আমি তোমাকে অনেক ভালোবাসি, বিলিভ মি। কিন্তু যদি পরে জানতে পারি তুমি আমাকে বোকা বানানোর চেষ্টা করছো, তাহলে সেদিন আমার থেকে খারাপ আর কেউ হবে না। তোমার চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠবে সেদিন। এই বলে জাঙ্কুক একটা ডেভিল স্মাইল দিল, আর তের কপালে চুমো দিয়ে শাওয়ার নিতে চলে গেল। এভাবে 1 সপ্তাহের মধ্যে তে জাঙ্কুকের ভরসা ভালোবাসা দুটোই আদায় করে নিল। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। জাঙ্কুকের বাবা মা এবং কাজিনরাও এখানে চলে আসে। সকলে নতুন বউ নিয়ে কি যে আনন্দ উল্লাস। কিন্তু তের আসল খেলা তো এক্ষুনি শুরু হবে। এই কয়দিনেতে এতই জাঙ্কুকের ভরসা জুগিয়েছিল যে জাঙ্কুক তের উপর নজরদারিও বন্ধ করে দেয়। কিন্তু এটাই যে বিপদ ডেকে আনে তের। বিয়ের দিন তেকে পরীর মতো সাজানো হয়, সব ঠিকঠাক হয়ে গিয়েছে, কিন্তু যখনই জাঙ্কুকের কাজিনরা তেকে রুম থেকে আনার জন্য যায় তখন সবাই শকড হয়ে যায়, কারণ রুমের ভিতর তে ছিলই না।
জাঙ্কুকের কাজিনরা তখনও বুঝতে পারেনি যে তে কোথায় গিয়েছে। স্বাভাবিকভাবেই ওয়াশরুম সহ অন্য রুমে, এক কথায় বাড়িতেই তেকে খোঁজা শুরু হয়ে যায়। ওদিকে কাজী বউয়ের জন্য অপেক্ষা করছিল। অনেকক্ষণ পরও তে না আসায় জাঙ্কুকের রাগ উঠতে শুরু হয়। সে তখনই উঠতে নেয়, তখন তার কাজিন এসে জানায় তেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা শুনে জাঙ্কুকের কিছুতেই বিশ্বাস হচ্ছিল না। সে তার কাজিনকে আবারও জিজ্ঞেস করে, আর ইউ শিওর? কারণ এটা মজা করার সময় না। তখনই তার কাজিন তাকে বলে, ব্রো, আমি কি তোমাকে মিথ্যা কথা বলবো, তাও আবার এমন একটা মুহূর্তে? বিলিভ না হলে নিজে গিয়ে দেখো না। জাঙ্কুক আর দেরি না করে সব রেখে তেকে খুঁজতে চলে যায়। জাঙ্কুকের শরীর রাগে জ্বলছে, চেহারায় হিংস্র ভাব চলে এসেছে। জাঙ্কুক তখন মনে মনে ভাবতে থাকে, তে যা করেছে ভালো করেনি। আমার বিশ্বাস ভাঙার শাস্তি যে কতটা ভয়ানক হতে পারে তা তোমার চিন্তারও বাইরেতে। আর পালিয়ে তুমি কোথায় যাবে? তোমাকে এই জীবন জাঙ্কুকের কাছে ফিরে আসতে হবে। এই সব বলে জাঙ্কুক বাড়ির সব গার্ডদেরকে ডেকে আনলো আর বলল, তোমরা থাকতে বাড়ি থেকে একটা মেয়ে পালিয়ে কি করে যায়? একটা গার্ড ভয়ে ভয়ে বলল, স্যার, আপনি তো বলেছিলেন ম্যামের উপর এখন আর নজর রাখা লাগবে না। আর বাড়িতে এত মানুষ, কেউ ঢুকছে তো কেউ বের হচ্ছে, তাই হয়তো আমরা বুঝতে পারিনি। জাঙ্কুক তখন রেগে বলল, তোরা কেউ কাজের না। যদি তেকে না পাই তাহলে তোরা কেউ বাঁচতে পারবি না। আগে থেকেই কাফনের কাপড় কিনে রাখ। জাঙ্কুক আর দেরি না করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। সব জায়গায় তের পালিয়ে যাওয়ার খোঁজ চলে গেছে অলরেডি, এয়ারপোর্ট, বাস স্ট্যান্ড, সব জায়গায়, যাতে করে তে কিছুতেই দেশ ছেড়ে বাহিরে পালাতে না পারে। অন্যদিকে তে পালিয়ে কই যে চলে এসেছে সে নিজেও জানে না। হঠাৎ একটা নতুন রাস্তায় ঢুকবে তখনই দুজন ছেলের কণ্ঠ ভেসে উঠল। একটা ছেলে বলছে, শুনলাম জিয়ন জাঙ্কুকের বউ নাকি বিয়ের আসর থেকে পালিয়েছে। ধরিয়ে দিতে পারলে তো অনেক কিছু পাবো রে। তুই কই পাবি? স্বপ্ন দেখ বসে বসে। এসব কথা শুনে তে আর সেই রাস্তায় না গিয়ে অন্যদিকে দৌড়াতে শুরু করলো। আসলে গার্ডগুলো তেকে চিনতেই পারছে না, কারণ তে জামা কাপড়, বিয়ের গয়না সব কিছু খুলে রেখে দিয়েছে। বউ সাজে পালালে কবেই তো ধরা পড়ে যেত। তে পালাতে পালাতে একটা নির্জন এলাকায় চলে আসে। সেখানে মানুষজনদের আনাগোনা একেবারে কম ছিল। তাই সে সিদ্ধান্ত নিল আজকে রাতটা এখানে কোথাও কাটিয়ে দেবে। রাতটা কোনো মতে কাটাতে পারলেই সকালে এসে নিজের কোনো একটা ব্যবস্থা করে নেবে। এতগুলো পথ হেঁটে এসেছে কিন্তু একটা বাড়ি পর্যন্ত দিয়ে চোখে পড়েনি। হঠাৎ করে সে দূরে একটা ছোট্ট বাড়ি দেখতে পায়। বাড়িটা দেখেই সে অনেক নিশ্চিন্ত বোধ করে এবং তাড়াতাড়ি করে সেই বাড়িতে ঢুকে বাড়িটাতে নক করা শুরু করে। একটা বৃদ্ধ মহিলা বের হয়ে আসলো। তে সেই বৃদ্ধ মহিলাটিকে দেখে বলল, আমার না অনেক বিপদ, আজকে রাতে কি আমাকে এখানে থাকতে দেওয়া যাবে? আমি এখানে নতুন, কোনো কিছুই চিনি না, ভুল করে এখানে চলে এসেছি, প্লিজ আমাকে একটা রাত থাকতে দিন, আমি সকালবেলায় চলে যাব। মহিলা প্রথমে রাজি হচ্ছিল না, পরে কি মনে করে রাজি হয়ে গেল। ভেতরে ঢুকে তেকে একটা ছোট্ট রুম দিল ঘুমাতে। তে তখন সেই দম্পতির সাথে খাওয়া দাওয়া করে রাতে ঘুমিয়ে পড়ল। রাত 2টার দিকে হঠাৎ করে তের পানি পিপাসা পেল। তাই পানি খাওয়ার জন্য সে খাবার টেবিলের কাছে যেতেই হঠাৎ করে দরজার কলিং বেল বেজে উঠল। তের কেমন জানি একটা ভয় কাজ করতে শুরু করে দিল। একবার না, বারবার কলিং বেলটা বেজে উঠছে। তখনই বৃদ্ধ মহিলা তার স্বামীর রুম থেকে বেরিয়ে আসে। তারা দুজনেই তেকে জিজ্ঞাসা করে, বাইরে কে আছে আর এত কলিং বেল চাপছে কেন এই মাঝরাতে? তে কোনো প্রশ্নের উত্তর দিল না আর বলে, আমি তো জানি না, আমার ভয় লাগছে তাই আমি দরজা খুলিনি। তখনই বৃদ্ধ মহিলা বলল, আচ্ছা ঠিক আছে, তুমি ভয় পেও না, তুমি রুমে ঘুমিয়ে পড়ো, আমরা দেখছি বাইরে কে আছে। এই কথা বলে তেকে তার রুমে পাঠিয়ে দিল। পানির বোতল নিয়ে সোজা তে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। এক বোতল পানি এক নিমিষে ভয় শেষ করে দিল, কিন্তু তৃষ্ণা, চিন্তা, ভয় কোনোটাই কিছুতেই শেষ হচ্ছে না। এদিকে দরজা খুলতে বৃদ্ধ মহিলা
এবং তার স্বামী এমন কিছু দেখতে পায় যার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। দম্পতি দরজা খুলতেই কিছু কালো পোশাক পরা লোককে দেখতে পায়, যারা তাদের ধাক্কা দিয়ে বাড়ির মধ্যে ঢুকে পড়ে। তখনই মহিলাটা বলে, আরে কে আপনারা, আর এত রাতে না বলে বাড়ির মধ্যে কেন ঢুকছেন? তখনই কালো পোশাক পরা একজন বলল, ওই মেয়েটা কই যে এখানে এসেছে? কোন মেয়ের কথা বলছেন? কোনো মেয়ের খবর জানি না আমরা। নাটক করবি না বুড়ি। এই বলে তাদের ধাক্কা দিয়েই তে যেই রুমে ছিল সেই রুমের দরজায় জোরে জোরে নক করতে লাগলো। তে বুঝতে পেরে গিয়েছে, তাই ভয়ে চুপ করে বসে আছে। কিন্তু লোকগুলো একসময় দরজা ভেঙে ফেললো। রুমের এক কোণে তে ভয়ে বসেছিল, আর তখনই রুমের মধ্যে জাংকুক প্রবেশ করে। এটা দেখে তো ভয়ে তের হার্টবিট আরো বেড়ে যায়। জাংকুক কোনো কথা না বলেই তেকে টেনে রুম থেকে বের করে আনে, তারপর গাড়িতে উঠায়। তে অনেক চেষ্টা করে পালানোর, কিন্তু সে ব্যর্থ হয়। জাংকুক তেকে বাড়ি নিয়ে গিয়ে এক চড় মেরে বিছানায় ফেলে দেয়। তারপর বলে, তুই এখনো আমাকে চিনিস না তে, আজ থেকে তোর জাহান্নাম শুরু হবে। আমাকে ধোঁকা দেওয়ার শাস্তি কি তা তুই ভালো করে এখনো টের পাবি। আজ রাতে তোকে হালালভাবে আমার পাওয়ার কথা ছিল, কিন্তু তোর কপাল তুই নিজেই পুড়িয়েছিস। গেস্টদের সামনে আমার ফ্যামিলি মেম্বাররা তোর জন্য ছোট হয়েছে, দেখ কি হল করে আমি তোর। তে তখন ভয়ে ভয়ে হাত জোর করে বলল, প্লিজ মাফ করে দেন, আর হবে না এমন কিছু, জাস্ট শট অফ। এই কথা বলে জাংকুক নিজের শার্ট খোলা শুরু করে দিল এবং তের দিকে এগোতে লাগলো। একটু একটু করে তে ভয় পেছাতে লাগলো, কিন্তু এখন কি আর এসবে লাভ হবে তের? হঠাৎ করে জাংকুক তের এক হাত শক্ত করে ধরে তাকে দেয়ালে চেপে ধরলো। তে শরীরে সব শক্তি দিয়ে জাংকুককে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। পা শিকল দিয়ে আটকে দিল। তে যতই পা ছোটাছুটি করুক না কেন, তাতে কোনো লাভ হচ্ছে না। তখনই জাংকুক বলল, কি হয়েছে জান? কিছুতেই তোমার কোনো কাজ হচ্ছে না? এই বলে জাংকুক তের কানের কাছে যায় আর তের কানে একটা কামড় দেয় আর বলে, আমি জানতাম বেবি গার্ল তুমি এমন কিছু করবে, পা হাত ছোটাছুটি করবে, তাই তো এই ব্যবস্থা করেছি। জাংকুক তখন তের ঠোঁটে একটা কামড় বসিয়ে দেয়। তে ব্যথায় আহ বলে চিৎকার দেয়, কিন্তু জাংকুকের এসবে কোনো খেয়াল নেই। আস্তে আস্তে জাংকুক নিজের ঠোঁট তের ঠোঁটে ডুবিয়ে দেয়। তের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু তে কিছুই যে করতে পারছে না। এভাবেই জাংকুক তের সারা শরীরে কিস করে যাচ্ছে, কামড় দিয়ে যাচ্ছে। তের সারা শরীর পাগলের মতো করে জোরে জোরে কামড় দেওয়া শুরু করছে। তের ওপর জোর করে স্বামীর অধিকার দেখাচ্ছে। তের সাথে জোর করে ফিজিক্যালি সব কিছু করার পর 2 ঘন্টা পর জাংকুক তার স্বার্থ হাসিল করে ক্লান্ত শরীর নিয়ে তের উপর থেকে নেমে আসে, ঘুমাতে চলে যায়। এদিকে তের সারা শরীর ব্যথায় শেষ হয়ে যাচ্ছে। আজ সত্যি তার চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠেছিল, কিন্তু কেউ তাকে বাঁচাতে আসেনি। এই অসহ্য যন্ত্রণার কারণে কখন যে তে ব্যথায় আর্তনাদ করতে করতে ঘুমিয়ে পড়ে তা সে নিজেও জানে না। সকালে যখন ঘুম থেকে জেগে ওঠে তখন তে দেখতে পায় সে জাংকুকের বুকের মধ্যে ঘুমিয়ে আছে। তাড়াতাড়ি করে নিজেকে ছাড়িয়ে নেয় জাংকুকের কাছ থেকে। জাংকুক তখনও ঘুমাচ্ছে। তের হাত পা রাতে চাহিদা পূরণ হওয়ার পর পরই খুলে দিয়েছে, তাই বিছানা থেকে উঠে তে আয়নার কাছে যায় আর বলে, ছি কি হাল করেছে আমার সারাটা শরীরে ওই নোংরা লোকটার নোংরামির চিহ্ন। এখন সারা শরীর ব্যথা করছে। হঠাৎ পেছন থেকে শব্দ আসে। তে তে ঘাড় ঘোরাতেই দেখতে পেল জাংকুক উঠে গিয়েছে। তে তখন বলল, আপনার কি কোনো জামা কাপড় নেই? নোংরামের একটা লিমিট থাকা দরকার। দেখেন তো কি হাল করেছেন আমার, পুরো সারা শরীরে গলায় ঠোঁটে কামড়ের দাগ বসিয়ে দিয়েছেন, সতীত্ব নষ্ট করে দিয়েছেন আপনি আমার। এখন এই মুখ আমি কাকে দেখাবো? জাংকুক তখন বলল, আমাকে দেখালেই হবে জান। এই বলে জাংকুক তের কপালে চুমু দেয় এবং তার কানের কাছে এসে বলে, বেবি গার্ল
তিলটা কিন্তু অনেক সুন্দর জায়গায় তোমার। এই বলে মুচকি হাসি দিয়ে জাঙ্কুক ওয়াশরুমে চলে যায়। কিন্তু এটা যে এখন শুধুমাত্র ভালোবাসার হাসি না, এটার পেছনে লুকিয়ে আছে জাঙ্কুককে ধোঁকা দেওয়ার ভয়ানক এক প্রতিশোধের গল্প। তের রুমের মধ্যে এখন সিসিটিভি ক্যামেরা বসানো, কিন্তু এটাতে জানে না রুমের সামনে দুজন লোককেও পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করা হয়েছে। আজ জাঙ্কুক সন্ধ্যায় বাড়ি ফিরে আসে। এসেই আগে তের কাছে যায়, গিয়ে দেখে তে ঘুমিয়ে আছে। জাঙ্কুককে দেখে তে ভয় পিছিয়ে বসে। জাঙ্কুক তখন বলে, ভয় পাচ্ছ কেন? আপনি একটা নরখাদক। তাই নাকি? আর তুমি কি? আমি কি মানে? আমার মনটাকে যে এভাবে কাঁচা খেয়ে ফেললে, তার বেলায় কিছু না বুঝি। শুনুন, আমি আপনার বউ না, তাই আমি পালিয়েছি। আর এত মেয়ে থাকতে আমার পেছনে কেন লেগেছেন? আপনার তো ভাত ফেললে কাকের অভাব হয় না। না জানি কত মেয়ের সাথে বিছানায় জড়াজড়ি করেছেন আপনি। জাঙ্কুক তখন বলল, এই তো মেজাজটা গরম করে দিলি আমার। বাসায় ঢুকতে না ঢুকতেই তোর ফালতু কথা শুরু, তাই না? তে তখন বলল, দেখুন আমি অন্য একজনকে ভালোবাসি। জাঙ্কুক তখন বলল, তুমি কি চাও না জান তোমার প্রেমিকের হাত পা সুস্থ থাকুক, ও সুস্থভাবে বেঁচে থাকুক? ও তোমার তো একটা ছোট বোনও আছে, তুমি তো আর বড় বোন হয়ে চাইবে না তোমার বোনের একটা খারাপ ভিডিও বের হোক, তাই না? তে তখন ভয়ে ভয়ে বলল, না না দেখুন, আমাকে যাই করুন না কেন, ওদের ওদের কিছু করবেন না। জাঙ্কুক তখন বলল, তুমি জানো বেবি গার্ল, তোমাকে আমি প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম। প্রথম তোমাকে আমি আমার অফিসের সামনে দেখেছিলাম। আমি তখন মিটিং শেষ করে সবে মাত্র গাড়ি নিয়ে বের হচ্ছিলাম। একবার না কয়েকবার তোমাকে আমি আমার অফিসের সামনে দিয়ে হেঁটে যেতে দেখেছি। চেয়েছিলাম তোমাকে নিজ থেকে গিয়ে প্রপোজ করতে। এত সুন্দর একটা সারপ্রাইজ দিব ভেবেছিলাম, যা তুমি কখনো হয়তো বা কল্পনাও করতে পারবে না। কিন্তু সেদিনই আমার মেজাজ গরম হয়ে যায় যখন তোমাকে আমি তোমার বয়ফ্রেন্ডের সাথে হাত ধরে রাস্তায় হেঁটে হেঁটে গল্প করতে দেখি। শোনো, আমি না লাইফে কখনো কোনো কিছুর জন্য কারো কাছ থেকে পারমিশন নেইনি। আমি প্রয়োজনও মনে করি না কোনো পারমিশন নেওয়ার। কিন্তু ভেবেছিলাম নিজ থেকে তোমাকে প্রপোজ করব, ভালোবাসার কথা জানাবো। কিন্তু তুমি যা করেছো সহ্য করার মতো ছিল না বেবি গার্ল। তোমাকে ভালোবাসার একমাত্র হক আমার আছে। আমি ছাড়া তোমার দিকে অন্য কেউ চোখ তুলে তাকালে আমার যে সহ্য হয় না। আমার মন চায় তাকে খুন করে ফেলি, কিন্তু তাও তোমার কথা চিন্তা করে তোমার বয়ফ্রেন্ডের কোনো ক্ষতি আমি করিনি। কিন্তু তাই বলে তুমি এটা ভেবো না যে তার কোনো ক্ষতি হবে না। তুমি যদি আমার কথা না শোনো, আমাকে বিয়ে না করো, তাহলে তোমার পুরো ফ্যামিলির উপর নেমে আসবে ভয়ানক এক দুর্যোগ, যেই দুর্যোগ তোমার পুরো পরিবারকে নিঃশেষ করে দিবে। তে তখন বলল, কিছুতেই আমি আপনাকে বিয়ে করব না। এটা কান খুলে শুনে রাখুন মিস্টার জিওন জাঙ্কুক, আমিও দেখি আপনি কি করতে পারেন। ও, তুমি দেখতে চাও আমার ক্ষমতা কি? ওয়েট বেবি, দেখাচ্ছি। এই কথা বলে জাঙ্কুক একটা ভিডিও ওপেন করে, যা দেখেই তের পা থেকে মাথা সম্পূর্ণ কেঁপে ওঠে। তে তখন বলে, আপনি আপনি আমার বোন রোজকে কিডন্যাপ করেছেন। প্লিজ ওর কোনো ক্ষতি করবেন না, ও ছোট মানুষ, কিচ্ছু বোঝে না এসব। ও না হয় ছোট, কিচ্ছু বোঝে না, কিন্তু তুমি তো বড়, তুমি তো সব বোঝো। তাহলে কেন অবুঝের মতো করছো বেবি? আপনাকে বিয়ে করলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে, তাই না? করব আমি আপনাকে বিয়ে। নিজের পরিবারের সম্মান বাঁচাতে আমি সব করতে রাজি। এমনিতেও আমার জন্য পরিবারের মাথা একেবারেই নিচে নেমে গিয়েছে। তারা ভাবছে আমি অন্য কোনো একজনের সাথে পালিয়ে গিয়েছি, কিন্তু বাস্তবতা যে কতটা নিষ্ঠুর তা হয়তো বা তারা বুঝতেও পারেনি। আপনি আমাকে আমার পরিবারের সামনে খারাপ বানিয়ে দিয়েছেন। একদম চুপ। ভাই রে ভাই, তুই এত কথা বলিস কি করে? আমার কানটা একেবারে হ্যাং হয়ে গিয়েছে। তে তখন বলল, প্লিজ জাঙ্কুক। ওলে, ভয় পেয়ে গিয়েছে বুঝি? আচ্ছা শোনো, তোমাকে তো আমি বিয়ে করবই, কিন্তু তার আগে তো কয়েকদিন আমাকে তোমার খুশি করতে হবে। আমি যা যা বলবো সব করতে হবে, সব। কিন্তু তে একটা ডেভিল স্মাইল দিয়ে কথাগুলো বলল। এ তখন মনে মনে ভাবলো, জাঙ্কুকের মাথায় যে কি চলছে তা কেউ জানে না। প্রতিশোধ নেওয়ার জন্য এই ছেলেটা যে কত কিছু করতে পারে
সে নিজেই জানে সবই করতে পারে এই ছেলে। তখনই জাঙ্কুক একটা ডেভিল স্মাইল দিয়ে বলল, শোনো বেবি গার্ল, রাতে একটা হট ড্রেস পরে আমার সামনে আসবে। আমি রুমে এসে যেন দেখি তুমি রেডি হয়ে গিয়েছো, মাইন্ড ইট। এসব বলে জাঙ্কুক ফ্রেশ হয়ে তার মায়ের রুমে চলে গেল। জাঙ্কুক তার মায়ের কাছে বসে আছে, তখনই তার মা জিন তাকে বলল, জাঙ্কুক তুমি সত্যি কি দেখে ভালোবাসো? আমার কেন জানি অনেক ভয় লাগছে। জাঙ্কুক তখন বলল, মম, ভয় পাওয়ার কি আছে? ভয় তো তে পাবে, আমাকে ধোকা দিয়েছে। ওর সাহস কত বড়, ও জানে না প্রতারকদের আমি কতটা ঘৃণা করি। উফ জাঙ্কুক, তাহলে জিমিনের কি হবে? আমরা তো চেয়েছিলাম জিমিন যেন আমাদের ঘরের বউ হয়ে আসুক, আর মেয়েটা একেবারে আমাদের ফ্যামিলির জন্য যেমন পারফেক্ট তেমনি সে তোমাকে অনেক ভালোবাসে জাঙ্কুক। জাঙ্কুক তখন বলল, উফ মম, আমাকে কে ভালোবাসলো সেটা ফ্যাক্ট না, আমি কাকে ভালোবাসি সেটাই আসল বিষয়। কিন্তু জিমিন আসলেই পারফেক্ট ছিল। তখনই জিন বলল, জাঙ্কুক তুই যাকে বিয়ে করিস না কেন তাড়াতাড়ি বিয়ের কাজটা সেরে নে, আমি কি আর নাতি নাতনির মুখ দেখতে পারবো না নাকি? ওফো মম, সব পারবে। শোনো, আমি আজকে রাতেই জিমিনকে এখানে চলে আসতে বলবো, সব ব্যবস্থা করে ফেলবো। এমনিতেই অনেকদিন ধরে আমার সাথে কোনো কথা হয়নি তার। জিন তখন বলল, ও মা, এটা তো ভালো খবর, কিন্তু হঠাৎ করে তুই জিমিনকে এখানে আসতে বলছিস কেন? মেয়ে তো এমনিতেই তোকে ভালোবাসে, তার উপর যদি জানতে পারে তুই আর অন্য একটা মেয়েকে বাড়িতে নিয়ে এসেছিস, তার সাথে সময় কাটাচ্ছিস, তাহলে ওই মেয়েটার কী অবস্থা হবে তুই বুঝতে পারছিস? জাঙ্কুক তখন বলল, ওফো কিচ্ছু হবে না মা, কারো ভালো করতে গেলে তো কারো ক্ষতি হয়ে যায়। তুমি ঘুমিয়ে পড়ো তো, বাই, গুড নাইট। এই বলে জাঙ্কুক তের রুমে প্রবেশ করলো, কিন্তু সেখানে গিয়ে দেখলো তেকে সে যেই ড্রেসটা পরতে বলেছে তা এখনো বিছানার উপরেই রাখা, আর তে ঘুমিয়ে পড়েছে। এসব দেখে জাঙ্কুকের আরও রাগ উঠে যায়। সে এক টান দিয়ে তেকে ঘুমের ভেতরেই বিছানা থেকে ফেলে দেয়। তে তখন বলল, আপনি আপনি কি মানুষ নাকি? ব্যথায় তে কান্না শুরু করে দেয়। আর জাঙ্কুক তখন বলে, তোকে বলেছিলাম না রেডি হয়ে থাকতে, কি করে রেডি হব? কি বাজে ড্রেস এটা, ছি! এক্ষুনি পর আমার সামনে নিজের বিপদ দেখে আনিস না। বোনের কথা মনে আছে তো এখনো? কিন্তু ওর উপর শারীরিক নির্যাতন শুরু হয়নি, শুধু খাওয়া দাওয়াটাই বন্ধ করা হয়েছে। তে তখন বলল, এটা কি শুরু করলেন আপনি? আমি আপনার কথা শুনলে কি ওকে খাবার খেতে দিবেন? প্লিজ প্লিজ ওর সাথে এমন করবেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, ভেবে দেখতে পারি আমি। এরপর তে আস্তে আস্তে করে জাঙ্কুকের সামনে নিজের জামা খোলা শুরু করলো। তে সোফায় বসে তা উপভোগ করছিল। এরপর তে ওই বাজে জামাটা পরে জাঙ্কুকের সামনে গিয়ে দাঁড়ায়। জাঙ্কুক নেশালো চাহনি দিয়ে তের ঠিক কাছে এসে দাঁড়ায় আর বলে, প্রেম যন্ত্রণা যে কি মারাত্মক তা তুমি আস্তে আস্তে টের পাবে তে। এই বলে সে তেকে ধাক্কা দিয়ে সেই রুম থেকে চলে যায়। সেদিন রাতে জাঙ্কুক বাইরে হ্যাং আউট করে। 2 দিন কেটে যায়। সেদিন রাতের পর থেকে জাঙ্কুক তের খোঁজ একবারও নিতে আসেনি। তের চোখে মুখে একটাই প্রশ্ন, একটা লোক যে কিনা তাকে পাগলের মতো ভালোবাসতো, তার এত দ্রুত পরিবর্তন ঘটলো কি করে? তাকে সে দেখতেও পর্যন্ত আসে না। তে আর কোনো কিছু না ভেবে আস্তে আস্তে করে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। সেখানে গিয়ে দেখে জাঙ্কুকের মা বসে আছে। তেকে দেখে জিন বলে উঠল, আরে মা, তুমি নিচে নামলে যে, আসো এখানে বসো। কতক্ষণ আর একটা রুমের মধ্যে বন্দি থাকা যায়? আপনি বলুন তো আন্টি, নিচে আসার অনুমতি তো তোমার আছে, কিন্তু তুমি নিজেই তো আসোনি এতদিন, আজ এসেছো দেখে ভালোই লাগছে। শরীর ঠিক আছে তো তোমার? হ্যাঁ আন্টি, আমি ঠিক আছি। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি, জাঙ্কুক 2 দিন ধরে আমার সাথে দেখা করছে না, কথা বলা তো দূরে থাক, কি হয়েছে বলতে পারেন জাঙ্কুকের? হঠাৎ ওর কথা জিজ্ঞাসা করছো যে? ওকে তো তুমি ভালোই বাসো না, ওর খবর নিয়ে কি করবে তুমি? এভাবে বলছেন কেন? আমি জানি আন্টি, আমার উপর আপনার অনেক রাগ। আমি ওই দিন যে কাজটা করেছি তা ঠিক করিনি। আচ্ছা আপনার কি মনে হয় না আপনার ছেলে কি আমাকে সত্যি ভালোবাসে নাকি আমার সাথে টাইম পাস করছে? জিন তখন বলল, একটা কথা কি জানো, আমি আমার ছেলেকে অনেক মেয়ের সাথেই মিশতে দেখেছি, কিন্তু কোনো নারীর প্রতি যে এতটা আসক্ত তার ছিল না, যতটা না আসক্ত তোমার প্রতি ছিল সে। যাই হোক,
এখানে যেহেতু এসেছো একটু বসো, আমাদের একজন মেহমান আসবে বাড়িতে আজকে। হঠাৎ এই 2 দিন জাঙ্কুককে দেখতে না পেয়ে কেমন জানি বুকের মধ্যে খালি খালি অনুভব করছে তে। তাহলে কি তের মনে জাঙ্কুককে নিয়ে কোনো অনুভূতি কাজ করা শুরু করে দিয়েছে? একটু পরে একটা মেয়ে এসে বাড়িতে ঢুকলো। মেয়েটাকে দেখে জাঙ্কুকের কাজিনরা একদম মাতামাতি শুরু করে দিয়েছে। কি করবে কিছুই বুঝতে পারছে না। তে তখন মনে মনে ভাবছে, ইস, এমন করছে যেন বাড়ির বউ ন্যাকা। এসব তের একদমই পছন্দ হচ্ছিল না, তাই সে নিজের রুমে যেতে নিল। আর তখনই জাঙ্কুকের মা জিন তেকে পেছন থেকে ডাক দিল আর বলল, এই তে, কোথায় যাচ্ছ? জিমিনের সাথে পরিচয় তো হয়ে যাও। তে কোনো উপায় না পেয়ে সেখানে গেল। জিন তখন তেকে জিমিনের সাথে পরিচয় করে দিল আর বলল, ও হচ্ছে জিমিন, জাঙ্কুকের বেস্ট ফ্রেন্ড, ওদের সম্পর্ক অনেক ক্লোজ। তে তখন বলল, হ্যালো, আমি হচ্ছে তে। জিমিন তখন বলল, তোমাকে তো চিনতে পারলাম না। এই প্রশ্ন শুনে তে কি উত্তর দেবে বুঝতে পারছিল না। না সে জাঙ্কুকের গার্লফ্রেন্ড আর না বউ, তাহলে তো জাঙ্কুকের আশ্রিতা ছাড়া কিছুই নেই। তাহলে কি জবাব দিবে সে? তেকে চুপ থাকতে দেখে জিন তখন বলল, আরে বাদ দাও না জিমিন, তুমি গিয়ে রেস্ট করো, আর রুম উপরেই রেডি করা আছে তোমার। তের বুকটা কেমন জানি করছিল, কেন এত মনে পড়ছে জাঙ্কুকের কথা। সে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে নিজের রুমে চলে গেল। রুমের মধ্যে দরজা আটকে কান্না করা শুরু করে দিল। এখন আর তাকে পাহারা দেওয়ার মতো গার্ডও নেই। ইচ্ছে করলেই তে পালাতে পারে, কিন্তু আর ইচ্ছে হলো না তার। এই জীবনটাকেই যে মেনে নিয়েছে, এটাই যেন তার বর্তমান আর ভবিষ্যৎ। রাত 10টা। আজ কেন জানি বাড়িতে একটু বেশি হই হট্টগোল। সবাই জিমিনকে নিয়ে বেশ ব্যস্ত। সবাই কত পছন্দ করে ওকে, কিন্তু জাঙ্কুকের কাজিনরা তো কখনো তের সাথে এরকম করে কথা বলেনি। তে এসব কথা ভাবছিল, তখনই রুমে জাঙ্কুকের বড় ভাই সুগা আসলো আর তেকে বলল, কেমন আছো তে? জানো, আমার মনে হয় কি আমার ছোট ভাই জাঙ্কুক তোমাকে মোটেও ভালোবাসে না। দেখো না, ভালোবাসার চেয়ে বেশি অত্যাচার করে তোমার উপর। তে তখন বলল, আচ্ছা সুগা ভাইয়া, জাঙ্কুক কখন আসবে? আরে জাঙ্কুক কখন আসবে মানে? জাঙ্কুক তো সেই কখন চলে এসেছে। এত তাড়াতাড়ি উনি চলে আসলো যে? আসবেই না কেন, উনার ফ্রেন্ড জিমিন যে এসেছে। ও আচ্ছা। এই কথা শুনে তের মুখটা কালো হয়ে গেল। তুমি রুমে বসে না থেকে চলো আমার সাথে নিচে, সবাই নিচে আড্ডা দিচ্ছে, তুমি গেলে তোমার মনটা ভালো হবে। তে তখন সুগার সাথে সিঁড়ি দিয়ে নিচে নামা শুরু করলো। তে আর সুগাকে একসাথে দেখে জিমিন তখন জাঙ্কুককে বলল, জাঙ্কুক, মেয়েটা কি সুগার বউ নাকি গার্লফ্রেন্ড? যাই হোক, দুইজনকে কিন্তু ভালোই মানিয়েছে। এই কথা শুনে জাঙ্কুকের মেজাজটা পুরোই খারাপ হয়ে গেল। জাঙ্কুক তখন তের দিকে তাকিয়ে বলল, আরে না, এই মেয়েটা সুগার বন্ধু, জাস্ট এমনি এখানে বেড়াতে এসেছে। এই কথা শুনে বাড়ির লোকেরা না যতটুকু অবাক হলো, তার থেকেও বেশি তে অবাক হলো। তে তখন মনে মনে ভাবতে লাগলো, আমি সুগার বন্ধু? এত তাড়াতাড়ি আমাকে পর করে দিল এই ছেলেটা। আমাকে না বলে এই ছেলেটা ভালোবাসতো, তাহলে আমার পরিচয় কেন দিল না? তখনই সুগা তেকে বলল, আরে মন খারাপ করো না, আমার ভাই জাঙ্কুক এমনই, কতগুলো মেয়েকে যেভাবে সে ছেড়ে দিয়েছে তার কোনো হিসাব নেই। আর জিমিনকে জানো, জিমিন হচ্ছে জাঙ্কুকের বেস্ট ফ্রেন্ড, প্লাস তাদের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু তোমাকে দেখার পর জিমিনকে রিজেক্ট করে তোমার পিছে পড়ে গেল আমার ভাইটা। তে তখন মনে মনে ভাবলো, কি তার হবু বউ মানে তার পুরো পরিবার জিমিনের সাথে জাঙ্কুকের বিয়ে দিতে রাজি? তাহলে আমার আমার সাথে এমন কেন করলো? কেন আমাকে বাসায় রেখেছে? তাহলে তাহলে আমি কি পরিচয় তার এই বাসায় থাকবো? এই কথা চিন্তা করতে করতে তে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ল। সুগাও তখন তের সাথে তার রুমের সোফায় ঘুমিয়ে পড়ল। জাঙ্কুক সকালে তের রুমে গেল কেন একটা ফাইল নেওয়ার জন্য। হঠাৎ করে সে তার রুমে তেকে দেখতে না পেয়ে বেশ চিন্তিত হয়ে গেল। সে তখন পুরো ঘর তেকে খুঁজতে লাগলো। হঠাৎ করে সে সুগার রুমে গেল আর দেখলো তে সুগার রুমে ঘুমিয়ে আছে। জাঙ্কুক আর কিছু না বলে সোজা তেকে টানতে টানতে তার রুমে নিয়ে গেল আর দরজা লাগিয়ে দিল। তে তখন বলল, কি হলো, এমন করছেন কেন? জাঙ্কুক তখন রেগে বলল, তুই যে নষ্টা মেয়ে, এটা আমি ভাবতেও পারিনি। শেষমেশ কিনা তুই আমার বড় ভাইয়ের সাথে রাত কাটিয়েছিস। ছি, একটু ভাবলি না যে ওটা আমারই ভাই? তে তখন বলল, আপনি
আপনি ভুল বুঝছেন আমাকে, চুপ একদম। এই কথা বলেই জাঙ্কুক তের মুখ আর হাত পেছন থেকে বেঁধে দেয়, তারপর সিগারেট খাওয়া শুরু করে। জাঙ্কুক তের দিকে হায়নার দৃষ্টিতে তাকিয়ে আছে। এরপর সে এক টানে তের সমস্ত শরীর থেকে কাপড় খুলে দেয়। এরপর সে তার জ্বলন্ত সিগারেটটা তের পেটে স্পর্শ করে। ব্যথায় তে আর্তনাদ করতে শুরু করে। এক সময় তেকে যন্ত্রণা দেওয়া শেষ হয়ে গেলে জাঙ্কুক সেই রুম থেকে বেরিয়ে যায়। তের সুন্দর পেটে এখন জাঙ্কুকের ভালোবাসা চিহ্ন। সে তাকে এতটাই ভালোবাসে যে তাকে যন্ত্রণা না দিলে জাঙ্কুকের যেন শান্তি লাগে না। পরের দিন সকালে জাঙ্কুক বাসার সবাইকে ড্রয়িং রুমে ডাক দিল। সবাই সেখানে দাঁড়িয়ে আছে, তেও। তখনই জাঙ্কুক তেকে বলল, তে তুমি তোমার রুমটা খালি করো, কারণ তোমার ওই রুমে এখন থেকে জিমিন থাকবে। জিমিন তো অনেক খুশি এই কথা শোনার পর। তে তখন বলল, ঠিক আছে, তাহলে আমি এই রুম ছেড়ে কেন, আমি বাসা ছেড়েই চলে যাই। আমি তো অনেকদিন এখানে ছিলাম, এখন আমার আর এখানে থাকার কোনো প্রয়োজন নেই। এই কথা বলেই তে চলে যাচ্ছিল। জাঙ্কুক তখন তের হাত শক্ত করে ধরে তাকে নিজের কাছে টেনে নিয়ে আসলো আর বলল, আমি জিমিনকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। এই কথা শুনে তে অনেক বেশি অবাক হয়ে যায় আর কষ্টও পায়। সে তখন মনে মনে ভাবে, এই আবার কেমন কথা, এই ছেলেটা না বলে আমাকে ভালোবাসে, তাহলে আবার অন্য কাউকে এখন বিয়ে করছে কেন? এটাই কি তাহলে আমার ভাগ্য? এত খারাপ ভাগ্য আমার? তে আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলো না, দৌড়ে তার রুমে এসে তার ব্যাগ প্যাকিং করা শুরু করে দিল। এরপর প্যাকিং শেষ করে সে জাঙ্কুকের রুমে গেল আর দেখলো জিমিন আর জাঙ্কুক তারা দুইজন কি যেন বলছে। তে তখন জাঙ্কুককে বলল, ও সরি সরি, আমি আপনাদেরকে ডিস্টার্ব করতে চাইনি, আসলে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলতে এসেছি। জাঙ্কুক তখন বলল, কি বলবে তাড়াতাড়ি বলো, আমি জিমিনকে নিয়ে একটু বাইরে ডিনার করতে যাব। তে তখন চোখে পানি নিয়ে বলল, আমি আসলে এই বাসা ছেড়ে চলে যাচ্ছি, আজকেই চলে যাব। এই কথা বলে তে সেখান থেকে চলে আসলো। তে বারান্দায় দাঁড়িয়ে কান্না করছে। তখনই জাঙ্কুক তার কাছে আসলো আর বলল, তোমার এত বড় সাহসী করে হলো, হুটহাট করে আমার অনুমতি ছাড়াই বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত কি করে নিলে তুমি? তে তখন বলল, তাই নাকি, আমি এই বাড়ি থেকে চলে যাব বলে আমার আপনার কাছ থেকে অনুমতি নিতে হবে? আর আপনি যে আমার অনুমতি ছাড়া অন্য একটা মেয়েকে এই বাড়ির বউ করে নিয়ে আসছেন, তার বেলায় জানি এক সময় আমি আপনাকে ধোঁকা দিয়েছিলাম, কিন্তু সেই ধোঁকা দেওয়াটা পুরাটাই স্বাভাবিক ছিল। আমার জায়গায় যে কোনো মেয়ে নিজের জীবন বাঁচাতে একই কাজ করত, কিন্তু আমি সময়ের সাথে নিজেকে পরিবর্তন করে নিয়েছিলাম, ভালোবাসতে শুরু করেছিলাম আপনাকে। আর আপনি নিজে যে এত বড় ধোঁকাবাজ তা আমার জানা ছিল না। কেন করলেন, কেন করেছেন আমার সাথে এরকম? কেন অন্য একটা মেয়েকে বিয়ে করছেন? আমার জীবনটা নষ্ট করে দিলেন আপনি। আমার মন চেয়েছে তাই আমি জিমিনকে বিয়ে করছি, আর এটাই আমার কাছে ভালো মনে হচ্ছে। ও আপনার যা ইচ্ছা হবে আপনি তাই করবেন। ইচ্ছে হলে একটা মেয়েকে দেশ থেকে কিডন্যাপ করে বাইরের কান্ট্রিতে নিয়ে আসবেন, ইচ্ছে হলে সেই মেয়েটাকে ইউজ করবেন এবং ছুঁড়ে ফেলে দিবেন। ওয়াও, থাকেন আপনি আপনার লাইফ নিয়ে হ্যাপি। চিরদিনের মতো চলে যাচ্ছে আমি আপনার জীবন থেকে। জাঙ্কুক তখন বলল, প্লিজ যেও না, বাকি জীবনটা এখানেই কাটিয়ে দাও না, বাড়িতে গেলে তোমাকে আর মেনেও নেবে না কেউ। একটা কথাও বলবেন না জাঙ্কুক, আমি কি করব না করব, কোথায় থাকবো না থাকবো, সম্পূর্ণ এখন আমার ব্যাপার। অনেক অত্যাচার সহ্য করেছে আপনার, আর এর থেকেও বেশি খারাপ তো তখনই লেগেছে যখন আপনি আমার চরিত্র নিয়ে বাজে কথা বলেছেন। কিন্তু একটা কথা কি জানেন, আপনার ভাই সুগার ঠিক আপনার বিপরীত। সে মানুষ হিসেবে যতটা না পারফেক্ট, একজন লাইফ পার্টনার হিসেবেও তেমনি পারফেক্ট। নিঃসন্দেহে তার জীবনে যেই নারী আসবে সেই নারী ভাগ্যবতী হবে। জাঙ্কুক তখন তেকে বলল, আসলে তোর মতো মেয়েদের না ক্যারেক্টার ঢিলাই হয়, আমাকে নিয়ে তো তোর হয়নি। এখন আমার ভাইকে সহজ সরল পেয়ে, ওর টাকা পয়সা আছে, সব কিছু আছে, তাই ওর পিছনে লেগেছিস। তোর যেখানে খুশি সেখানে যেতে পারিস, তুই মরলেও আমি আরও বেশি খুশি হব। এইসব বলে জাঙ্কুক সেখান থেকে চলে গেল আর তে অঝরে কান্না করতে লাগলো। সুগা তের জন্য আলাদা একটা ঘরের ব্যবস্থা করে দিয়েছে। তে এখন জাঙ্কুকের কাছ থেকে অনেক দূরে থাকে।
তে ঘুমানোর আগেও তার সামনে শুধু একটা মুখ ভেসে উঠছে, আর তা হলো জাঙ্কুকের মুখ। কখন যে জাঙ্কুকের কথা ভাবতে ভাবতে চোখ লেগে যায় তের ঠিক মনে নেই। ওদিকে জাঙ্কুকও কেমন যেন একটা হয়ে গিয়েছে, বাড়িতেও কেমন একটা নীরবতা ছড়িয়ে রয়েছে। খুব মনে পড়ছে তার তের কথা। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। হঠাৎ করে তের শরীরটা অনেক বেশি খারাপ হয়ে যায়। সুগা তখন তেকে একটা হসপিটালে নিয়ে যায়। ডাক্তার জানায় তে প্রেগনেন্ট। সেই হসপিটালে আবার জাঙ্কুক এসেছিল তার মাকে নিয়ে। হঠাৎ করে কেবিনের সামনে থেকে যাওয়ার সময় এসে তে আর ডাক্তারের কথা শুনে ফেলে। জাঙ্কুক জানতে পারে তে প্রেগনেন্ট। তে তখন মনে মনে ভাবে, আমি প্রেগনেন্ট, এই কথাটা আমি জাঙ্কুককে কিভাবে জানাবো? জাঙ্কুক কি মেনে নিবে তার বাচ্চাকে? এই বাচ্চা কি তাহলে পিতা ছাড়াই জন্ম নিবে? তেকে এভাবে চিন্তা করতে দেখে সুগা তখন বলল, তে তুমি চিন্তা করো না, আমার ভাই যদি তোমাকে বিয়ে না করে আমি আছি, এই বাচ্চার দায়িত্ব আমি নিব, তাও তুমি চিন্তা করো না। সুগা তখন তেকে বাসায় নিয়ে আসলো। সুগা একটা কাজে বাইরে চলে গেল। গভীর রাতে তের হঠাৎ করে কিছু একটা পড়ার আওয়াজ পেয়ে ঘুমটা ভেঙে গেল। সে তখন তাড়াতাড়ি করে সিঁড়ি থেকে নামলো নিচে। হঠাৎ করে কেউ যেন তার মুখ রুমাল দিয়ে চেপে ধরলো। একটা গ্রানে তে হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফিরে আসার পর তে চমকে উঠল, কারণ সে আবারও জাঙ্কুকের সাজানো জাহান্নামে উপস্থিত। ঠিক প্রথম দিনের মতো আবারও সেই নেশালো চাউনি আর ডেভিল হাসি দিয়ে তের ঠিক সামনে চেয়ারে বসে বসে আছে জাঙ্কুক। জাঙ্কুক তখন মুখে একটা ডেভিল স্মাইল নিয়ে বলল, হাই বেবি গার্ল, এত ভয় পাচ্ছ কেন? হারিয়ে গিয়েছো বুঝি? তে তখন ভয় ভয় বলল, আপনি আমাকে এখানে কেন ধরে নিয়ে এসেছেন? ওফ বেবি গার্ল, রাগলে তোমাকে বেশ লাগে, আমার এমন মেয়ে পছন্দ, কিন্তু এখানে আনায় এত ভয় কেন পাচ্ছ? তুমি না আমাকে ভালোবাসো? তে তখন বলল, আমার বাচ্চা দোহাই লাগে, যেতে দিন দয়া করে আমাকে। কি করে যেতে দিই জান, ওই বাচ্চার বাবা যে আমি। তে তখন বলল, চুপ, এত কিছু করার পরও নিজেকে বাচ্চার বাবা বলতে লজ্জা করে না আপনার? শাট আপ, এখানে ন্যাকামি করার জন্য ডেকে আনিনি তোমাকে, এনেছে একটা বিশেষ কারণে। শোনো, সামনের শুক্রবার আমার আর জিমিনের বিয়েতে তোমাকে ইনভাইট না করে থাকতে পারলাম না। আর আমি চাই শুধু বিয়ে কেন, বাচ্চাটা না হওয়া পর্যন্ত তুমি এখানেই থাকো। তা না হলে কি পরিবেশে কি অবস্থায় আমার বাচ্চার জন্ম দিবে তা আল্লাহই জানে। আর আমি চাই তুমি এখানে থাকো ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত। তে তখন বলল, মাথায় কি সমস্যা আছে আপনার? কি ভেবেছেন আপনি নিজেকে? আপনি যা চাইবেন তাই হবে নাকি? এসব আপনার ভুল ধারণা মিস্টার জিওন জাঙ্কুক। আমি তো এখান থেকে যাবই, তা যে করেই হোক না কেন। আমি আপনাদের রং তামাশা দেখার জন্য এখানে বসে নেই। আপনার তো লজ্জা করে না? একটা মেয়ের জীবন নষ্ট করে তাকে প্রেগনেন্ট করে এখন আরেকটা মেয়েকে নাচতে নাচতে বিয়ে করতে চাচ্ছেন? আপনি নির্লজ্জ আর বেহায়া একটা মানুষ। তের আর কিছু বলে ওঠার আগে জাঙ্কুক থেকে শক্ত করে ধরিয়ে লিপ কিস করলো। তে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করার পরও যখন কোনো কাজ হলো না, তখন তে হাত পা ছোড়াছড়ি বন্ধ করে দিল। নিজের প্রয়োজন শেষ হয়ে গেলে জাঙ্কুক তেকে ছেড়ে দিল। জাঙ্কুক তখন বলল, বাচ্চা নাকি এখনো, এত ছোড়াছড়ি করছে কেন হাত পা? আপনি এত খারাপ কেন? এখনো তো আমার খারাপ রূপটা তুমি দেখলেই না, আর বাদ কি রেখেছেন আপনি? জাঙ্কুক আর তের কোনো কথা না শুনে তাকে ঘর বন্দি করে সেখান থেকে চলে গেল। আর এইবারকার পাহারা আরও বেশি কড়া করে দেওয়া হলো। এদিকে রাতে রাতে সুগা বাসায় আসলো আর তেকে না পেয়ে সে বুঝতে পারলো তার ভাই আবারও তেকে জোর করে তুলে নিয়ে গেছে। রাতে জিমিন তের কাছে আসলো আর বলল, দেখলে তো কি হলো, রিয়েল লাভ অল টাইম জিতে যায়, অনেক ভালোবাসে জাঙ্কুক আমাকে। তে তখন বলল, দেখা যাবে কে কাকে ভালোবাসে, কিন্তু একটা কথা কি জানো জিমিন, আমার প্রতি জাঙ্কুকের চোখে যেই ভালোবাসা দেখতে পাই আমি, সেই ভালোবাসা কিন্তু জাঙ্কুকের চোখে তোমার জন্য আমি দেখতে পাই না। আর আরেকটা কথা কি জানো, নিশ্চয়ই শুনতে পেরেছো, জাঙ্কুকের বাচ্চা আমার গর্ভে। তখনই জিমিন বলল, জাঙ্কুকের নাকি সুগার, কে জানে, বড় হোক আর ছোট হোক সবার সাথেই তো ঘুমিয়েছো তুমি। জিমিনের আর কিছু বলে ওঠার আগে জাঙ্কুক সেখানে চলে আসে। জিমিনের এমন কথায় জাঙ্কুকের প্রচুর রাগ ওঠে, মন চাচ্ছে জিমিনকে একটা চড় দিতে। জাঙ্কুক তখন জিমিনকে বলল, মাথা খারাপ নাকি তোমার? একটা কথা কান খুলে শুনে রাখো জিমিন, আর একদিন যদি এসব কথা বলতে দেখি তেকে, তাহলে সেই দিন আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। তের পেটে আমার অস্তিত্ব রয়েছে, কথাটা যেন মাথায় থাকে তোমার।
জিমিন তখন সেখান থেকে চলে গেলেই জাংকুক থেকে বলল, ওর কথা কিছু মনে নিও না, ও একটু এমনই। তোমার শরীর ঠিক আছে তো? আমার শরীর ঠিক থাকুক না থাকুক তাতে আপনার কি? যেখানে মনের কোনো শান্তি নেই সেখানে শরীরটাই হবেটা কি? হয়েছে হয়েছে ঢং। তোমাকে সুস্থ থাকতে হবে আমার বাচ্চার জন্য হলেও। এত বাচ্চা বাচ্চা করছেন কেন আপনি? তাহলে কেন আমাকে পর করে দিচ্ছেন? আপনি তো আমাকে ভালোবাসেন না, তাহলে এত নাটক কেন করছেন? তে কুল প্লিজ, রাখেন আপনার কুল কিনারা নিজের কাছে। আমাকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করে এখন কুল কুল করছেন। জাঙ্কুক আর কিছু না বলে সেখান থেকে তেকে রেখেই চলে গেল। জাঙ্কুক তার রুমে বসে একটার পর একটা ড্রিঙ্কস করেই যাচ্ছে, আর সে মনে মনে ভাবছে, তে আমার কাছ থেকে পালিয়ে যাওয়ার জন্য আমি তার কাছ থেকে যে প্রতিশোধটা নিয়েছিলাম তাতে আমার বাচ্চা কষ্ট পাচ্ছে। প্রতিশোধের নেশায় আমি তে আর আমার বাচ্চা দুইজনকেই কষ্ট দিচ্ছি। তে আমাকে ভালোবেসে ফেলেছে, আর আমি তো তেকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম। তারপরও আমি কেন তেকে এত কষ্ট দিচ্ছি? কেন তার প্রতি এত প্রতিশোধ নিচ্ছি আমি? সুগার রুমে ঢুকতেই হঠাৎ করে তার জিমিনের সাথে চোখে চোখ হয়ে গেল। জিমিন তখন সুগার কাছে আসলো আর বলল, সুগা, আই এম সরি। আমি সেদিন তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিলাম, তাই না? আমাকে কি ক্ষমা করা যায় না? সুগা তখন বলল, দেখেন, আপনি আমার কদিন পর আমার ছোট ভাইয়ের বউ হবেন। এখন আর এসব কথা বলে কোনো লাভ নেই। সুগা প্লিজ, আমি জানি তো তুমি আমাকে কতটাই না ভালোবাসতে, আর আমিও তো তোমাকে অনেক ভালোবাসতাম। অতীত বলে আমরা কি আবার এক হতে পারি না? আমি যতই বলি না কেন, আমি কিন্তু জাঙ্কুককে ভালোবাসি। আমি একমাত্র তোমার উপর রাগ করেই তোমার ভাইয়ের সাথে বিয়েতে হ্যাঁ বলেছি। সেটা তুমি নিজে খুব ভালো করেই জানো। তারপরও কেন এখন এমন করছে সুগা? দেখেন, আমি আপনার সাথে কোনো কথা বলতে পারবো না। আমাকে নিজের রুমে যেতে দেন। সুগা, আমার একটাবার কথা তো শোনো প্লিজ। জিমিন, আপনি যান এখান থেকে। অপরদিকে জাঙ্কুক তের রুমে গেল আর তেকে কোলে তুলে নিল। তে তখন বলল, কি করছেন? ছাড়ুন, লজ্জা করে না আমাকে ছুতে? আজ বাদে কাল আপনার বিয়ে। হ্যাঁ, বিয়ে তো কি হয়েছে, কিন্তু এখনো তো আর বিয়ে হয়নি, তাই এখনো তোমার উপর অধিকার আছে। যত সব পাগল, নামান আমাকে বলছি। জাঙ্কুক তের কোনো কথা না শুনে পাগলের মতো তের ঠোঁটে কিস করতে লাগলো। বেচারি তের নিঃশ্বাস নেওয়ারও পর্যন্ত কোনো সুযোগ নেই। আস্তে আস্তে জাঙ্কুক তের সব জামা কাপড় খুলে ফেললো। তেও একই কাজ করলো। দুজনের শরীর আদান প্রদানে মেতে উঠলো। আজ দুজনেই নিজের ইচ্ছায় ইন্টিমেট হলো। প্রায় 2 ঘন্টা পর জাঙ্কুকে ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়ে পড়লো আর বলল, একটা কথা কি জানোতে, ভাগ্যে যা আছে তাই হবে। তাই আমার আর কোনো কিছুই জানতে বা শুনতে ইচ্ছে করছে না। আপনি আমার সাথে কে সত্যি ভালোবাসেন? তাহলে আপনি কেন জিমিনকে বিয়ে করছেন? জাঙ্কুক আর কিছু না বলে তের কপালে চুমু দিয়ে নিজের ড্রেস পরে সেখান থেকে চলে গেল। জিমিনের বিয়ে হয়ে যাবে তার ছোট ভাইয়ের সাথে, এই কথা চিন্তা করে সুগার আর কিছুই ভালো লাগছে না। সে তখন ছাদে দাঁড়িয়ে মন খারাপ করে ড্রিঙ্কস করেই যাচ্ছে। হঠাৎ করে জিমিন সেখানে আসলো। জিমিনকে দেখে সুগা বেশ অবাক হয়ে গেল আর বলল, জিমিন তুমি এখানে? জিমিন তখন মন খারাপ করে বলল, ভালো লাগছে না। একটা কথা বলবো সুগা? আমি জানি জাঙ্কুক আমাকে ভালোবাসে না, জাঙ্কুক তেকে ভালোবাসে, কিন্তু কি করব বলো? তুমিও তো আমাকে ভালোবাসো না। কতই না ভালো হতো যদি আল্লাহ সবার ভাগ্যে নিজের ভালোবাসার মানুষকে রাখতো। কিন্তু আমার মনে হচ্ছে কি জানো, আমি না জাঙ্কুককে কখনো মন থেকে ভালোবাসতেই পারবো না। আমি সত্যি তোমাকেই ভালোবেসেছিলাম, আর সারা জীবন তোমাকেই ভালোবেসে যাব। যতই জাঙ্কুকের সাথে বিয়ে করি না কেন, আমার মন সারা জীবন তোমার কাছেই পড়ে থাকবে। সুগা তখন জিমিনকে বলল, তুমি ঠিকই বলেছো জিমিন, জাঙ্কুক আর তে একে অপরকে অনেক ভালোবাসে। এভাবে তাদের বিচ্ছেদ তারা নিজেও কোনোদিনও মেনে নিতে পারবে না। সুগা, আমরা কি আবার এক হতে পারি না? আমরা কি তে আর জাঙ্কুককে মিলিয়ে দিতে পারি না বলো? তে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিমিন আর জাঙ্কুকের বিয়ে দেখছে। তে সহ্য করতে না পেরে চুপ করে তার রুমে যেয়ে কান্না শুরু করে দিল। হঠাৎ করে জাঙ্কুক এসে তেকে বলল, শাড়ি খুলোতে। তে তখন বলল, ছি, লজ্জা করে না আপনার? এক্ষুনি বিয়ে করে আসলেন নিজের বউকে দেখে আর আমাকে এসব কথা বলছেন? আরে কিসের লজ্জা? কিসের লজ্জা মানে? এত মানে টানে বুঝি না আমি। শাড়ি খুলে বলছি। আরে মাথা নষ্ট নাকি আপনার? কি বলছেন? নিজে বউয়ের কাছে যান। তুমি খুলবে নাকি আমি কাছে আসবেন না?
তে আর কিছু বলার আগেই জাঙ্কুক টান দিয়ে তেকে নিজের কাছে জড়িয়ে নিল আর পাগলের মতো কিস করা শুরু করলো আর বলল, শোনো বেবি, তুমি শুধু আমার আমার অধিকার একমাত্র তোমাকে ছোঁয়ার। এই কথা বলে সে এক এক করে জোর করে তের গায়ের শাড়ি খুলে ফেললো। তেকে পাগলের মতো কিস করতে লাগলো। তে জাঙ্কুকে বলল, আপনার সমস্যাটা কি? আপনি এমন কেন করছেন? বাসর করা কথা অন্য কারোর সাথে, আমার সাথে কেন করছেন আপনি এগুলো? অপরদিকে জিমিন আর সুগা বাসর ঘরে বসে আছে। জিমিন তখন সুগাকে বলল, আমি অনেক ভালোবাসি সুগা তোমাকে। আমি ভাবতে পারিনি ব্রেকআপ হওয়ার পরও তোমাকে আমি আবারও আমার কাছে ফিরে পাবো, আমার করে পাবো তোমাকে। সুগা তখন বলল, ভাগ্যে যদি ভালোবাসার মিলন হওয়ার থাকে তাহলে যে করেই হোক না কেন মিলন তো ঘটবেই। দেখো না, আমাদের অবশেষে বিয়েটা হয়ে গেল। অনেক ভালোবাসি জিমিন তোমাকে। এই কথা বলেই সুগা জিমিনকে জড়িয়ে ধরলো। এরপর তারা একে অপরের ভালোবাসায় হারিয়ে গেল। অপরদিকে জাঙ্কুক তখন থেকে বলল, আরে পাগলি, আমি তোমাকে ভালোবাসি। আমি কেন আমার বড় ভাইয়ের ভালোবাসাকে বিয়ে করতে যাব বলো তো? আর একটু আগে তুমি যাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়ে দেখছিলে সেটা আমি ছিলাম না, আমার বড় ভাই সুগা আর তার ভালোবাসা জিমিন ছিল। মানে জিমিন সুগাকে ভালোবাসতো, বুঝতে পেরেছো? তাদের মধ্যে কিছু একটা ঝামেলা হয়েছিল, তাই তো জিমিন রাগ করে আমাকে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছিল। আমার ভাইয়ের তো বিয়ে হয়ে গেল, এবার আমার বিয়ে করার পালা। এই কথা বলে জাঙ্কুক তেকে টেনে কাজীর কাছে নিয়ে গেল। এরপর কাজীকে বলল, কাজী বিয়ে পড়ানো শুরু করুন। কাজী তে আর জাঙ্কুকে কবুল বলতেই তে আর জাঙ্কুক খুশি মনে কবুল বলে দিল আর তারাও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। তে সাজানো বিছানায় বসে আছে। জাঙ্কুক তার কাছে আসলো আর তাকে টেনে বুকে জড়িয়ে নিল আর বলল, আজ আমাদের ভালোবাসাটাও পূর্ণতা পেল। তে আজ যাই করো না কেন, ছাড়ো ছাড়ো করো না তো। আজকে তো আমাকে একটু শান্তিতে আদর করতে দাও তোমাকে। না না ছাড়ো, আগে আমার একটা কথার উত্তর দাও। জিমিনের সাথে কোনো ইটিস পিটিস করো নাই তো তুমি? জাঙ্কুক তখন বলল, ইস ছি ছি, নিজের বাচ্চার বাবাকে কেউ এসব জিজ্ঞেস করে নাকি? জাঙ্কুক তখন দেখে বলল, এই শোনো, তখন অনেক কষ্ট করে তোমার জামাগুলো খুলেছি, এখন আর পারবো না। এখন থেকে নিজেই সব খুলে রেডি থাকবে, বুঝতে পেরেছো? তে লজ্জায় জাঙ্কুকের বুকে মুখ লুকালো। জাঙ্কুক তখন তের ঠোঁটে একটা কিস করে বসলো।